মোহনবাগান কিন্তু মানে আগে নাম ছিল এটিকে মোহনবাগান, এখন মোহনবাগান সুপার জায়ান্ট। আরপিএসজির সাথে যুক্ত হওয়ার পর থেকে কিন্তু এরকম পারফর্ম করছে তারা। তার আগেও আই লিগ চ্যাম্পিয়ন হয়েই তারা, মানে তখন নিয়ম ছিল না যদিও, তাও আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরই তারা এসছে। আই লিগেও তারা টপে ছিল। তো মোহনবাগান মানে 2015-তে মোহনবাগান আই লিগ জিতলো। 2015 থেকে 2020 অবধি তারা মানে এই 5 বছরের মধ্যে দুবার আই লিগ চ্যাম্পিয়ন, একবার ফেড কাপ চ্যাম্পিয়ন, 2019-এ সম্ভবত কলকাতা লিগও জিতেছিল, 2018-তে কলকাতা লিগ জিতেছিল। তারপরে আবার আইএসএলে এলো, আইএসএলে এসে আসার পর 2023-এ আইএসএল ট্রফি জিতলো। আর এবছর 2024-এ আইএসএল শিল্ড, যেটা মেন চ্যাম্পিয়ন, সেটা জিতলো। এখনও তারা ডুরান্ডের, এবছর ডুরান্ডের ফাইনালেও তারা উঠলো। তো সব মিলিয়ে মোহনবাগান কিন্তু বরাবরই মানে এখন টপেই থাকছে। এবং মোহনবাগান বর্তমানে, মোহনবাগান যা এক্সাম্পল সেট করছে, বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েদের কথা আমি বলছি, তারা তো মোহনবাগানের সাফল্যই দেখেছে। কারণ মোহনবাগানের সাফল্য দেখি তারা বড় হচ্ছে। কিন্তু একটা সময় তখন যখন আমরা অনেক ছোট, তখন আমরা মোহনবাগানের যখন খেলা দেখতাম, তখন কিন্তু যখন ওই ওরাফা, ব্যারেটো এরা যখন খেলতো দলে, নবী, রহিম নবী, তখন মনে আছে তোমার যে 9ই ডিসেম্বর 2012-তে মোহনবাগান দল তুলে নিয়েছিল ওরাফাকে লাল কার্ড দেখানোর জন্য ডার্বি ম্যাচে। তারপরে কিন্তু মোহনবাগানের 0 পয়েন্ট হয়ে গেছিলো, মানে 0 পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। এবং তারা আবার সেই রেলিগেশন, একদম রেলিগেশন ফাইট করার মতন করে শুরু করে সেখান থেকে তারা একটা সম্মানমূলক জায়গায় চলে গেছিলো। সেইখান থেকে কিন্তু তখন 5 বছর কোনো ট্রফি জেতেনি মোহনবাগান, 2009 থেকে 2014। তারপরে 2015-তে আই লিগ জিতলো, তারপরে মোটামুটি সাফল্যের মধ্যেই রয়েছে। তো এই যে চেঞ্জেসটা হচ্ছে, আইএসএলে এসেও তাদের চেঞ্জ হয়নি খুব একটা, এই বিষয়টাকে আমি কি বলতে চাই? না, বিষয়টা হচ্ছে যে এরকম উত্থান পতন প্রত্যেকটা দলেরই ক্ষেত্রে চলে। ফলে এটা নতুন কিছু নয়, এটা খেলার মাঠে হয়, কারোর উত্থান ঘটে, কারোর পতন ঘটে। আমাদের ছোটবেলায় আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের নাম শুনতাম, ম্যানচেস্টার সিটির নামই শুনিনি। হ্যাঁ, মানে এখন তো সিটি ছাড়া লোকে, ম্যানচেস্টার বলতে এখন সিটি বোঝে, সিটি বোঝে লোক। ইউনাইটেড নাম, ম্যান ইউর নাম, মানে ম্যান ইউ বলা উচিত না, যাই হোক, ম্যানচেস্টার ইউনাইটেড নাম কতজন বলে, বা আর্সেনালের নাম প্রচণ্ডভাবে জনপ্রিয় ছিল। একটা সময় টটেনহাম হটস্পারের নাম প্রচুর শোনা যেত। কিন্তু এখন এই দলগুলো সম্পর্কে কেউ খবর রাখে না। মারাদোনা চলে যাওয়ার পর নাপোলির নাম কজন ভালো করে মনে রেখেছে সেই নিয়ে আমার খুব সন্দেহ আছে। হ্যাঁ, বা পেলে আমেরিকাতে যে লিগে, মার্কিন যুক্তরাষ্ট্রে যে দলের হয়ে খেলতেন, হ্যাঁ, কসমস, সেই সব দল, এই যদি না যেত, মেসি না যেতেন খেলতে, তো এই দলটিকে তো কেউ চিনত না। মোহনবাগান, ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই ধরনের উত্থান পতনের একটা যুগ চলেই। হ্যাঁ, এবং এটা 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 এটার মধ্যে খুব একটা অসুবিধারও কিছু নেই। মোহনবাগান লাগাতার পারফর্ম করে যাচ্ছে, যে করে হোক তারা তাদের একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে গেছে। বাংলার ফুটবলের কাছে এটা অত্যন্ত আনন্দের একটা বিষয়, মোহনবাগান সমর্থকদের কাছেও আনন্দের বিষয়। তার কারণ যেভাবেই হোক না কেন, ক্লাবে কর্মকর্তাদের মানে মোহনবাগানের নাম বদল নিয়ে মোহনবাগান কার সঙ্গে মার্চ করবে কিনা তাই নিয়ে সমর্থকদের মধ্যে যতই অসন্তোষ হোক না কেন, বিষয়টা তাদের কাছে পছন্দ হোক না কেন, দিনের শেষে সাফল্যটা তাদেরকে এই ধরনের যে দুঃখগুলো, এগুলো দুঃখই বলবো অবশ্যই, সেগুলো অনেকটাই ভুলিয়ে দিয়েছে। মানে আমি মানে এটা ঘটনা যে কিছু কিছু সমর্থকরা যারা নাম বদলের পর প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন, খেলা দেখতে বসতেন না, জিতলেও বলতেন এটা মোহনবাগান নয়, তারাও এখন কিন্তু মোহনবাগানের খেলাটা দেখেন আর কি। হ্যাঁ, এটা একটা সিগনিফিকেন্ট চেঞ্জেস, যে আস্তে আস্তে কিভাবে আর কি এই সংস্কৃতি ফুটবল প্রেমীরা গ্রহণ করছেন নিজেদের দেশের ক্ষেত্রে। এটা একটা, কিন্তু এবারের মোহনবাগানের খেলা দেখতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, আমি ফুটবল খুবই কম বুঝি, তারপরেও আমি বলছি, মোহনবাগানের ফরওয়ার্ড প্রচণ্ড ভালো, আক্রমণ ভাগ মারাত্মক। আমার মনে আছে বোধহয় ইস্ট বেঙ্গল না কার বিরুদ্ধে একটা ম্যাচ দেখলাম, বোধহয় 20 মিনিটের মধ্যে 5-6খানা বোধহয় কর্নার না কি একটা পেয়ে গেছিল প্রথম দিকে। প্রচণ্ড আক্রমণ, মানে অস্বাভাবিক আক্রমণ করছিল মোহনবাগান। এর আগে যিনি করছিলেন তার আমলে মোহনবাগান প্রথম হাফটা একটু চেপে খেলত, এবং প্রথম হাফে মোহনবাগান প্র্যাকটিক্যালি আক্রমণই করতো না। দ্বিতীয় হাফে অসাধারণ খেলে ম্যাচটা জিততো আর কি, পুরো শক্তিটাকে মাছিয়ে রেখে। এই কোচের আমলে দেখতে পাচ্ছি পুরোটা উল্টো, মোহনবাগান প্রথম থেকে ভয়ঙ্কর আক্রমণে যাচ্ছে। এবং আমার কোথাও মনে হয় যে মোহনবাগানের ডিফেন্সে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, মোহনবাগানের ডিফেন্স, মানে মোহনবাগান প্রথম থেকে আক্রমণ করে গোল টোল করে একটা এগিয়ে যাচ্ছে, মানসিক চাপ দিয়ে দিচ্ছে, কিন্তু ডিফেন্স মোহনবাগানের ভালো নয়। হ্যাঁ, কোনো দল যদি প্রথম দিকের এই ঝড় রুখে দিতে পারে, তারপরে কিন্তু রেজাল্ট অন্যরকমও হয়ে যেতে পারে মোহনবাগানের বিরুদ্ধে। আবার একই সঙ্গে বলা যেতে পারে যে মোহনবাগানের আক্রমণের ফল হচ্ছে যে যদি প্রথম দিকে কোনো দল গোল করে দেয় এবং সেই সংখ্যা যদি একাধিকও হয়, মোহনবাগান কিন্তু সেই গোল শোধ করে ম্যাচ বার করে নিয়ে আসতে পারে, সে ক্ষমতাও আছে। এবং
এই কারণেই হচ্ছে যে কলকাতার বাদবাকি দলগুলি মোহনবাগানের সঙ্গে এই পর্যায়ে যে আইএসএল এ একেবারেই পেরে উঠছে না। কারণ এই আক্রমণের ঝাঁজ আটকানো এইটা আবেগ দিয়ে হতে পারে, হ্যাঁ, এটা বাস্তবে প্রমাণ করা খুব কঠিন। সেই যুগটা তো চলে গেছে। আসলে ফুটবল খেলার দিনগুলো, ফুটবল খেলার প্যাটার্ন অনেক পাল্টে গেছে। একটা সময় ছিল যখন অনেক অনামা অখ্যাত খেলোয়াড় যারা দরকার নেই বড় দলে যাব না বলে ছোট দলে পড়ে থেকে বড় দলদেরকে বেগ দিত। এখন সেই যুগ চলে গেছে। এখন সবাই চায় যে খেলাতে পেশাদারিত্ব এসছে, তারাও চায় যে এগিয়ে আসতে, ফলে সবসময় বড় দলের দিকে তাদের একটা নজর থাকে। এবং তার ফলে যে দলগুলি বেশি বড়, যাদের পেছনে ইনভেস্টমেন্ট বেশি আছে, যারা সেইভাবে আর কি প্ল্যানিং করছে সারা বছর ধরে দলটাকে নিয়ে, স্বাভাবিকভাবেই তারা হচ্ছে যে প্রতিযোগিতাগুলোতে আধিপত্য বিস্তার করবে। এখানে অস্বাভাবিকত্বের কিচ্ছু নেই। হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে যে মানে আই লিগে মানে ক্রিকেটের আইপিএল এর সঙ্গে আইএসএল এর পার্থক্যটা হচ্ছে যে এইরকম কোনো ডমিনেন্স তৈরি হয়ে গেলে আইএসএল এর আইপিএল এ হচ্ছে যে ওই অকশন, মেগা অকশন করে রিশাফলিং করে দেওয়া হয়। সেইটা লিগে হচ্ছে না, এখানে হচ্ছে না, আইএসএল এ হচ্ছে না। রেলিগেশন বলে কিছু নেই। রেলিগেশন থাকলে যে কি হতো বলা খুব মুশকিল। হ্যাঁ, মানে কত খারাপ ঘটনা আমাদেরকে দেখতে হতো রেলিগেশন থাকলে, যে সেটা আমাদের কাছে কল্পনার অতীত। হ্যাঁ, জানি না ভবিষ্যতে কোনদিন চালু হবে কিনা। ঘটনাটা হলো যে সেই তুলনায় তো মোহনবাগানের অবস্থা, মোহনবাগান এখন রেলিগেশন নিয়ে চিন্তাই করবে না কোনোদিন। মানে এবং তাদের দলের যা গঠন, তাদের দলের যা তৈরি এবং যেভাবে তারা খেলে আসছে বিগত 1 দশক ধরে, তাতে আগামী 5-7 বছরের মধ্যে এই ধরনের কোনো সম্ভাবনা, 5-7 কেন, মানে ভবিষ্যতে কোনোদিন আসবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। কারণ যে আধিপত্য তৈরি হয়েছে বেঙ্গালুরু মোহনবাগানের, তাতে হচ্ছে সেই আধিপত্য ভাঙা ভারতীয় ফুটবলে এই মুহূর্তে খুব প্রায় অবাস্তব চিন্তা ভাবনা আমার। একদম ঠিকই বলেছো, কারণ তুমি প্লেয়ারের কোয়ালিটি নিয়ে বললে কথা, আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের কোয়ালিটি, এবং যে ফরওয়ার্ড লাইনের কথা বললে, মোহনবাগান প্রায় 14 কোটি দিয়ে কিন্তু তারা জেমি ম্যাকলারেনের মতন একজন স্ট্রাইকারকে নিয়ে এসছে। এছাড়া গ্রেগ স্টুয়ার্ট, মানে মোহনবাগানের যেটাকে বলে ব্যান্ড মাস্টার দলের যদি বলা হয় সেটা গ্রেগ স্টুয়ার্ট। তো গ্রেগ স্টুয়ার্টের চোটটা এখন নিয়ে একটু চিন্তায় রয়েছে মোহনবাগান, কারণ ডিসেম্বরের আগে তাকে পাওয়া যাবে। তিনি এখন স্কটল্যান্ডে ফিরে গেছেন, নিজের ট্রিটমেন্ট করছেন। তো সেদিক থেকে কিন্তু মানে কোয়ালিটি কিন্তু মোহনবাগানের রয়েছে, এবং কোয়ালিটিতেই অনেকজনকে পেছনে ফেলে দিচ্ছে মোহনবাগান। তো এই কোয়ালিটি নিয়েই বলছি যে এবার আমি একটুখানি বিদেশি ফুটবলে আসছি। ব্যালন ডিওর অনুষ্ঠান কিছুদিন আগে শেষ হলো। ব্যালন ডিওরে কিন্তু মানে সবাই যেটা ভেবেছিল এবং যেটা সবাই মানে এক্সপেক্ট করেছিল যে ভিনিসিয়াস জুনিয়র তিনি জিতবেন, কিন্তু তিনি সবাইকে অবাক করে দিয়ে তিনি জিতলেন না, জিতলো রড্রি, স্পেনের রড্রি। তো এটা নিয়ে অনেক ডিবেট রয়েছে, অনেক বিতর্ক রয়েছে। তো এইটা নিয়ে পার্টিকুলারলি তোমার কি মনে হয়, যোগ্য প্লেয়ারই কি পেলো ট্রফিটা? দুজনেই প্রায় সমানে যাচ্ছি। হ্যাঁ, রড্রি আর ভিনিসিয়াসের মধ্যে পার্থক্য করাটা খুব কঠিন। রড্রি তো হাঁটতে ভুলে গেছে, তবে ভিনিসিয়াস যে দ্বিতীয় কথাটা বলেছে সেটা খুব গুরুত্বপূর্ণ। মানে না পাওয়ার পর বলেছে যে আমি যে পারফরমেন্স করে এই জায়গায় আর কি সুযোগটা আসছিল, আমাকে এর থেকে আরো বেশি পারফরমেন্স ভালো করতে হবে, এবং সেটাও শুরু করে দিয়েছে। প্রথম ম্যাচেই হ্যাট্রিক পেয়ে গেছে। হ্যাঁ, ফলে আমার মনে হয় যে ভিনিসিয়াস নিঃসন্দেহে এই যুগের ব্রাজিলের অন্যতম সেরা একজন ফুটবলার। আর ব্যালন ডিওর কর্পোরেটিও ঝাঁ চকচকে ব্যাপারের জন্য নজরটা সবচেয়ে বেশি পড়ে, কিন্তু আমরা যেন এটা ভুলে না যাই যে এই ব্রাজিলেরই এক কিংবদন্তি নারী ফুটবলার জীবনে কোনোদিন ব্যালন ডিওর জেতেননি, কিন্তু 6 বার ফিফার বর্ষসেরা হয়েছে। ফলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটাও ভাবতে হবে। গোটা ব্রাজিল তার পাশে দাঁড়িয়েছে, তার পুরনো ক্লাব তার পাশে দাঁড়িয়েছে, ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছে। রড্রি অযোগ্য এমনটা আমি বলবো না, আর ভিনিসিয়াস তার থেকেও বেশি যোগ্য এমনটাও বলবো না। তবে ভিনিসিয়াসের এখনো অনেক দিন পড়ে আছে, এবং ভিনিসিয়াস ডেফিনেটলি একদিন না একদিন ব্যালন ডিওর পাবে। যদি না পায় তাহলে সেটা ব্যালন ডিওর সমস্যা, ভিনিসিয়াসের সমস্যা নয়। মানে ব্যালন ডিওর ভিনিসিয়াস পেলেন না, তাতে ভিনিসিয়াসের কিছু আসে যাবে না আগামী দিনে, কিন্তু ব্যালন ডিওর আসলে হচ্ছে যে অত্যন্ত মানে মানে সেই নিজেকে অত্যন্ত দরিদ্র বোধ করবে যে তার নামের তালিকাতে ভিনিসিয়াসের মতন খেলোয়াড়ের নাম নেই। হ্যাঁ, একদমই তাই। কারণ আমি কিছুদিন আগে দেখছিলাম যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটা ইন্টারভিউতে সম্ভবত বলেছেন যে ব্যালন ডিওর তার ক্রেডিবিলিটি হারাচ্ছে। কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি তো এখনো অবধি এটা বুঝতেই পারি না যে ব্যালন ডিওর যারা পায়
কিসের ভিত্তিতে পায়, মানে ইন্টারন্যাশনাল গোলস, ইন্টারন্যাশনাল পারফরমেন্স, ট্রফি, নাকি ক্লাব পারফরমেন্স, কিসের ভিত্তিতে? কারণ কোনো একবার মানে এই যে বিষয়টা হলো যেখানে রড্রি জিতলো, বলা হচ্ছে ইন্টারন্যাশনাল তার যোগ্যতা, মানে ইন্টারন্যাশনাল অনার্স বেশি, ট্রফি বেশি বলে পেয়েছে, ইউরো কাপ জিতেছে স্পেনের হয়ে। সেই হিসাবে তাহলে ব্রাজিলের হয়ে যেহেতু ভিনিসিয়াসের পারফরমেন্স ভালো না, তাই পায়নি। তো সেই হিসাবে দেখতে গেলে ড্যানি কারভাহালও যোগ্য পাওয়ার ছিল। লতারো মার্টিনেজ সম্ভবত তিনি কোপা আমেরিকারও টপ গোল স্কোরার হয়েছে, ফাইনালে গোল আছে, ইন্টারের হয়ে সিরিয়ে জিতেছে, ফাইনালে লাস্ট ম্যাচে ইন্টারের হয়েও গোল আছে এবং সম্ভবত সিরিয়েরও টপ গোল স্কোরার। সব দিকেই তো তার দিকে ইঙ্গিত করছে ব্যালন ডিওরটা, তাহলে তিনি কেন জিতলেন না? তো এইসব ব্যাপার রয়েছে। এবং তার সাথে আর একটা কথা আমি এখানে বলবো, জোহান ক্রুইফের একটা এখানে উক্তি ছিল, মানে তিনি যখন বেঁচে ছিলেন বলেছিলেন যে ব্যালন ডিওরটা কিছুই না, কিছু মানে তোমার কিছু বন্ধু বান্ধব এবং কিছু জার্নালিস্টরা তোমার হয়ে ভোট দেয়, এর থেকে বেশি কিছু নয়। এবং ব্যালন ডিওর সিলেকশনের যে কলেজিয়ামটা আছে তাদেরকে দেখলেই বোঝা যায় যে ব্যালন ডিওর কারা দেয়, কিসের জন্য দেয়, কিভাবে দেয়। তবে কি আন্তর্জাতিক অ্যাটেনশন আছে বলেই এটা নিয়ে আমরা আলোচনা করছি, না হলে 125 নম্বর র্যাঙ্কের দেশের লোকেদের ব্যালন ডিওর নিয়ে কথা বলার কতটুকু যৌক্তিকতা আছে সেটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা সত্যি কথা, মানে ভিনিসিয়াসের ক্ষেত্রে কথাটা, এবং জন ক্রুইফের যিনি বলেছেন, জন ক্রুইফ একদম নির্ভুল কথাটা বলেছেন। ক্রুইফ অত্যন্ত মানে সারা পৃথিবী বিখ্যাত একজন সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলারদের একজন, তার বক্তব্যকে ফেলে দেওয়ার মতন কোনো জায়গা নেই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।